প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে নেইল ডিজিজ বা নখের বিভিন্ন সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বাংলাদেশ স্কিন অ্যান্ড লেজার সেন্টারের কনসালটেন্ট ডাক্তার তাওহিদা রহমান। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণের জন্য। এই যে নেইল ডিজিজ বা নখের বিভিন্ন রোগ বা সমস্যা, সাধারণত কি কি ধরনের সমস্যা নখে হতে পারে? আমরা সবাই চাই সুস্থ সুন্দর নখ, আর মেয়েদের জন্য নখটা একটা অলংকারের মতো অ্যাক্সেসরিজ। তারা এটাকে শেপ করে, সুন্দর করে পেইন্ট করে। তো এখন নখে যদি কিছু সমস্যা হয়, পুরো হাতের সৌন্দর্যটাই কিন্তু চলে যায়। আর কিছু কিছু আর নখের যে সমস্যা যেটা হতে পারে, নখের নিজস্ব কিছু অসুখ আছে যেটা নখেই হয়। স্কিন কিছু ডিজিজ আছে যেটা রিফ্লেকশন নখে হয়, আর সিস্টেমিক ডিজিজের ম্যানিফেস্টেশনও নখে হয়। যেমন কিভাবে সেটি প্রকাশ পায়, বুঝবে কিভাবে একজন যার নখের যেহেতু সমস্যা হয়েছে, বুঝবে কিভাবে? এখন আমি শুরু করি যে নখের যেগুলো নিজস্ব ডিজিজ ইটসেলফ যেগুলো হয়। প্রথমে যে খুব কমন অনাইকোমাইকোসিস, যেটা ফাঙ্গাস দিয়ে হয়, হতে পারে সেটা ট্রাইকোফাইটন অথবা ক্যান্ডিডা দিয়ে। আচ্ছা, এখানে এটা সাধারণত একটু অ্যাসিমটোমেটিক থাকে, তো পেশেন্ট প্রথমে কোনো কমপ্লেইন করে না। দেখা যায় কি নখের রংটা চেঞ্জ হচ্ছে, একটু ইয়েলিশ কালার হচ্ছে, একটু ফ্লেক আসছে, তখন পেশেন্ট আসতে পারে যে কসমেটিক পারপাসে, যে এটা দেখতে খুব পচা দেখাচ্ছে নখের। তো এখন যদি কসমেটিক কনসার্ন হয় পেশেন্টের, তাহলে সমস্যাটা কি হয় সেক্ষেত্রে? রংটা ইয়েলিশ কালার হয়ে যায়, একটু থিকনেস বেড়ে যায়, ফ্লেক আসতে থাকে। পরবর্তীতে এটা যখন সিমটোম্যাটিক হয়, পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করে, নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস। তো এইখানে অনেকোমাইকোসিস 4 রকম হয়। এদের মধ্যে সব থেকে কমন হচ্ছে যে ডিস্টাল ল্যাটারাল সাবাঙ্গল অনেকোমাইকোসিস। তো এখন অনেকোমাইকোসিসের ট্রিটমেন্ট যেহেতু এটা ফাঙ্গাল দিয়ে মেইনলি হয়, তো আপনাকে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল সেটা লোশন বা ক্রিম হিসাবে ইউজ করতে পারেন, আর ওরাল অ্যান্টিফাঙ্গাল খেতে হয়। আর নখের গ্রোথটা যেহেতু আপনার 3 মাস লেগে যায়, সেই জন্য আপনাকে এটাকে 3 মাস খেতে হয়। আর কি কি ধরনের সমস্যা নখে রয়েছে? আপনি বেশ কিছু সমস্যার কথা বলেছেন যেগুলো নখের নিজস্ব কিংবা ডিজিটাল সিস্টেমিক কোনো ডিজিজ থেকে আসে কিংবা স্কিনের থেকে। আর কি কি ধরনের সমস্যা সেক্ষেত্রে? নখে আমি আরেকটা লোকাল সমস্যা বলছি যেটা খুবই কমন আমাদের মেয়েদের মধ্যে, প্যারানাইকিয়া। যার হাউস ওয়াইফ বা খুব বেশি কাজ করে, পানি ঘাটছে, থালা বাসন মাজছে, তাদের এটা খুব কমন হয়। এটা খুব পেইনফুল, বলে যায় তারা কমপ্লেইন করে যে আমার নখটা ডেবে যাচ্ছে, তারপরে দেখা যায় যে একটু পাস হচ্ছে। তো এটা প্যারানাইকিয়া। এখানে একটা অ্যান্টিবায়োটিক কোর্স দেই আমরা, আর সাথে এটা প্যারানাইকিয়াটা আপনার অ্যান্টিফাঙ্গাল হতে পারে, মানে ফাঙ্গাল কজে হতে পারে, তখন একটা লং ডিউরেশনের অ্যান্টিফাঙ্গাল দেই। আর এখন আমরা মেয়েরা নখের ব্যাপারে অনেক বেশি যত্নবান, সাথে সাথে দেখা যায় কি নেইল পেইন্ট, আর্টিফিশিয়াল নেইল পড়ছি। তো আর্টিফিশিয়াল নেইলে যে গ্লুটা থাকছে ওটা নখের খুব ক্ষতিকর। খুলে ফেলছে, পরামর্শ কি হবে যে যখন খুলে ফেলবে তখন কি? প্রথমে এটা অ্যাভয়েড যতটা করা যায়, আর যদি খুব মানে কশাসলি এটাকে খুলতে হবে। আর নেইল পলিশ রিমুভারের ব্যাপারে একটু সচেতন হতে হবে। মানে নেইল পলিশ যখন ইউজ করছি, রিমুভারটার জন্য অ্যাসিটন ফ্রি হয়, কারণ অ্যাসিটন নেইল কিউটিকলকে ড্যামেজ করে ফেলে। সেটি অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে কিছু রোগের কথা বললেন, সেগুলো যদি খুব সময় মতো, এই যে বলছিলেন যে সচেতন হয়েছে, অনেকে কিন্তু আবার সেই সচেতনতার ধারপাশ দিয়েই যান না, পুষে রাখছেন। কি কি ধরনের জটিলতা সেক্ষেত্রে হতে পারে নখের? তখন নখটা কিন্তু নখই থাকছে না, ডিজিজটা নখ থেকে আপনার আঙ্গুলে ডিজিটে চলে যাচ্ছে। তো স্কিন ডিজিজের কিছু ম্যানিফেস্টেশন যেটা নখে হয়, যেমন সোরিয়াসিস খুব কমন। এখানে নখটাকে দেখা যায় যে পিটিং হচ্ছে, অয়েল স্পট দেখা দিচ্ছে। এরপরে আসে আরেকটা কমন ডিজিজ লাইকেন প্ল্যানাস। লাইকেন প্ল্যানাসে আপনার নখটাতে লঙ্গিটিউডিনাল স্ট্রেক হয়, যেটা দেখতেও খুব পচে, আর পেশেন্টের জন্য খুবই মানে সাইকোসোশিয়াল লো স্টিমে ভোগে পেশেন্ট। এগুলো তো খালি স্কিনের ম্যানিফেস্টেশনে। আর সিস্টেমিক ডিজিজে আমরা যদি কন্ট্রোল না করি, সেগুলোর রিফ্লেকশন আপনার নখে খুব সহজেই পড়ে। একটা কথা বলা হয় যে নেইল রিভেলস ইওর হেলথ কন্ডিশন। আপনি একজনের নখ দেখে বুঝতে পারবেন যে তার হেলথ কন্ডিশনটা কি রকম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নখের যে যত্নটা সেটির প্রতি কিন্তু খুব বেশি আসলে নজর আমাদের থাকে না, কারণ নখটাকে মনে করি যে খুব নেগলেক্ট করে রাখি, যে এটির যে আসলে যত্নের প্রয়োজন আছে সেটির সম্পর্কে আসলে আপনার কি মতামত রয়েছে? প্রথমে তো হাইজিন মেইনটেইন করতে হবে, নখটাকে পরিষ্কার রাখতে হবে, কারণ নখটা কিন্তু হাতের অংশ, এবং হাত দিয়ে আমরা খাচ্ছি, খাবার তৈরি করছি, প্রিপারেশন যা আছে সবই কিন্তু করছি। সেটি আসলে আপনারা কিভাবে দেখেন? নখের হাইজিন মেইনটেইনে প্রথমেই আসে নখ ট্রিম করা। আমরা যদি নেইলটাকে ঠিকমতো ট্রিম না করি, অনেক ধরনের
অসুখ বিসুখ দেখা দেয়, ফুড পয়জনিং। আর এরপরে একটা আছে অনাইকোগ্রাইফোসিস, নখটা অ্যাবনর্মাল ভাবে বড় হতে থাকে, ইনগ্রোয়িং নেইল, এগুলো সবকিছু আমি নখটা যদি হাইজিন মেনটেন না করি এই সমস্যাগুলো দেখা দেয়। তো নখটাকে ট্রিম করতে হবে, ক্লিন রাখতে হবে। আর যে ডিজিজগুলো যেমন কন্টাক্ট ডার্মাটাইটিস, ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, এগুলো প্রিভেনশনের জন্য নখটাকে আপনি ম্যাক্সিমাইজ ইওর ময়শ্চারাইজেশন, আপনার ইরিটেন্ট কন্টাক্ট জিনিসগুলোকে অ্যাভয়েড করে যতবার আপনি হাত ধোবেন হাতে একটা প্রপার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। আর সামনে তো শীত আসছে, আপনার ময়শ্চারাইজার থিকনেস বা ক্রিমটাকেও বাড়িয়ে দিতে হবে, ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিতে হবে। আর খাবার দাবারেও কনসিয়াস হতে হবে, জিঙ্ক, প্রোটিন, কারণ নখটা তো প্রোটিন দিয়েই তৈরি, বায়োটিন, এই সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে, আয়রন সমৃদ্ধ খাবার, কারণ আয়রনের অভাবে নখ কিন্তু একটা ডিজিজ হয়েই যায়, স্পুন শেপ নেইল, যেটাকে কোইলোনাইকিয়া বলে। আপনাদের ম্যানেজমেন্ট কি থাকে যখন এই জাতীয় সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে? যখন এসেই যায় পেশেন্টের আমরা ব্লাড টেস্ট করে দেখি যে তার হিমোগ্লোবিন লেভেল কি, আয়রন লেভেল কি, এরপরে ফুড এবং সাপ্লিমেন্ট তাকে নিতে হয়। তো কারেকশনের সাথে সাথে নখটা আবার শেপে চলে আসে। আচ্ছা, যে চিকিৎসা পদ্ধতিগুলোর কথা বললেন তাতে কি পুরোপুরি সুস্থ হয়ে যায় নাকি আবার হওয়ার একটা চান্স থাকে সেক্ষেত্রে? এখন যদি ইনফেকশাস ডিজিজ হয়, এটা রিকারেন্স হলে আপনার হতে পারে, যেমন অনাইকোমাইকোসিস যেটা বলেছি ওটা কিন্তু রিকারেন্স হতে পারে। সরিয়াসিস অফ অ্যান্ড অন ডিজিজ, এটাও হতে পারে। তো এই ডিজিজগুলো এই ডিজিজগুলো তো সারা জীবনই থাকছে, জাস্ট কন্ট্রোল করা, জাস্ট আপনাকে একটা নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে এটা ইফেক্টটা আপনার সিস্টেমের উপর না পড়ে, নেইলের উপরে না পড়ে, অন্য কিছুর উপর না পড়ে, কিডনি, লিভার, লাং। আর নখের আপনার লিভার ডিজিজ, লাং ডিজিজ, কিডনি ডিজিজ সব কিছুরই ইফেক্ট নখে আছে। সেটাতে আপনার নখের শেপও চেঞ্জ হতে পারে, কালারও চেঞ্জ হতে পারে। আমি উদাহরণস্বরূপ বলি, আপনার যদি লাং ডিজিজ হয়, ক্রনিক ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, আপনার নখটা হলুদ হয়ে যাবে, এটাকে ইয়েলো নেইল সিনড্রোম বলে। তার মানে সেই লক্ষণগুলো দেখে কিন্তু বোঝা যায়। এরপরে আছে টেরিস নেইল, নেইলটা হোয়াইট হয়ে যায়। এখানে যারা ক্রনিক লিভার ডিজিজে ভুগছে, লিভার সিরোসিস, তাদের ক্ষেত্রে এটা হয়। এরপর আছে হাফ অ্যান্ড হাফ নেইল, প্রক্সিমাল পার্টটা আপনার হোয়াইটই থাকছে কিন্তু ডিস্টাল পার্টটা ব্রাউন বা রেড যে কোনো একটা কালার। এটা হচ্ছে রেনাল ফেইলিওর, যারা ডায়ালাইসিস করছে অনেক দিন ধরে, ট্রান্সপ্লান্ট কিডনি করেছে তাদের। তো এই যে অনেক ধরনের সমস্যার কথা বললেন, এই যেগুলো সিস্টেমিক ডিজিজ থেকে আসছে নখে, সেক্ষেত্রে আপনারা কি করেন? সেক্ষেত্রে কি নখের আলাদা যে ট্রিটমেন্ট সেটির কি আসলে দরকার আছে নাকি সিস্টেমিক ডিজিজগুলো যদি কন্ট্রোলে থাকা হয় তাহলেই নখটা ঠিক হয়ে যাবে? সেরকম সিস্টেমিক ডিজিজগুলো কন্ট্রোল করতে হবে, তো আমরা মেডিসিন স্পেশালিস্টের কাছে রেফার করে দেই। নখের যত্নটাও যে একটি বিশাল বিষয় এবং এটিরও যে দরকার আছে, কি মনে হয় যে যাতে করে এই জাতীয় সমস্যা না হয় সেক্ষেত্রে আসলে কোন কোন দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে? নখটা হচ্ছে হাতের সৌন্দর্য। আমি বলেছি যে নখ সুন্দর না থাকলে কিন্তু হাত বা পা আপনার দেখতে অত সুন্দর লাগে না। তো নখটাকে আপনার ক্লিন রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, রেগুলার ট্রিম করতে হবে। নারকেল বা অলিভ অয়েল দিয়ে আপনি যদি ম্যাসাজ করেন নেইলগুলোকে, তাহলে এইটা আপনার একটা সার্কুলেশন বাড়াবে, পুষ্টি যোগাবে। আমাদের চুলে যেমন আমরা তেল দেই বা পুষ্টির ব্যাপারে কাজ করি, সেগুলো হেলদি ডায়েট খেলে আপনার সার্কুলেশন ভালো হবে, নেইল বেড ভালো থাকবে। অনেকেরই কিন্তু একটা কমন একটি সমস্যা আছে যে নখটা পাতলা হয়ে যাবে, খুব সহজেই নখ ভেঙে যায়, এই একটা সমস্যা কিন্তু অনেকে কমপ্লেইন করে। সেক্ষেত্রে আপনাদের কেন হয় সেটি? এবং এটা আপনার মেইনলি ফুড ডেফিসিয়েন্সির জন্যই হয়। যদি বায়োটিনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, খাবারে যদি বায়োটিন বা জিঙ্কের অভাব থাকে বা আয়রনের অভাব থাকে, তখন নেইলটা পাতলা হয়ে যায় এবং ব্রিটেল নেইল। আর আরেকটা বলেছি যে অনেক বেশি নেইল পলিশ ইউজ করছে, অ্যাসিটন কন্টেইনিং রিমুভার ইউজ করছে, গ্লু ইউজ করছে, এই লাইফস্টাইলের কারণেও আপনার নখটা ব্রিটেল হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আসলে করণীয় কি? তাহলে কি এই যে বলছিলেন যে অ্যাসিটন কন্টেইনিং যে রিমুভার, সেটি কি আসলে যারা সাধারণ মানুষ আছে তারা বুঝতে পারবে? আসলে এটা আপনাকে প্রোডাক্ট চুজের ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। আর ওই যে বলেছি আমাদের আশেপাশে যা পাওয়া যাচ্ছে, ভেজলিন, নারকেল তেল, অলিভ অয়েল, এগুলো দিয়ে নখটাকে জরুরি তাহলে, তাই না? আর খাবার দাবারে কনসিয়াস হতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নতুন কিছু তথ্য আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শককে। প্রিয় দর্শক, আমরা জানলাম নখের যত্ন বা নেইল ডিজিজ হলে কি করণীয় সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে পরামর্শগুলো আজকের অতিথি আমাদের দিলেন সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো হচ্ছে স্ট্যান্ডিং ওয়ারিয়ার পোজ। স্ট্যান্ডিং ওয়ারিয়ার পোজ আপনার লোয়ার ব্যাকের জন্য খুবই জরুরি একটা মুভমেন্ট। এইটা আমরা স্ট্যান্ডিং অবস্থা করার কারণটা হচ্ছে স্ট্যান্ডিং অবস্থা করাটা ইজ মোর ইজিয়ার, এবং এই জিনিসটা স্ট্যান্ডিং অবস্থায় করলে যে জিনিসটা হয়, এটা আমরা যে জিনিসটা এই জিনিসটার ভিতরে অ্যাক্টিভেট হয়ে যায়, সেটা হচ্ছে আপনার থাই মাসল, হ্যামস্ট্রিং মাসল, হিপ মাসল
লোয়ার ব্যাক, শোল্ডার মাসল, এভরিথিং বেসিক্যালি, মানে স্পাইনের সাথে স্ট্যাবিলাইজিং যে জিনিসগুলো আছে উইথ দ্য পেলভিক ফ্লোর, পেলভিক মাসল, অ্যাবডোমিনাল মাসল, প্রত্যেকটা জিনিসই স্ট্রেচড আউট এবং কন্ট্রাকশন একই সাথে হচ্ছে। এখন এই জিনিসটা করলে যে জিনিসটা হবে, এটা সাইকোলজিক্যালি কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে। এই এক্সারসাইজ করার সময় দেখা যায় সাইকোলজিক্যালি দ্য পিপল বিকাম মোর মানে ওয়ারিয়ার মেন্টালিটি। আসলে এটা মানে কিছু হরমোনে কিন্তু কিছুটা হয়, মানে সিক্রেট করে এই ইয়েতে, মানে পোজে, এই কারণে এটা বলা হচ্ছে ওয়ারিয়ার পোজ। তো এখন কি দেখবো আমরা কীভাবে এই পোজটাকে মানে করে মানে ইনক্লুড করে লোয়ার ব্যাক এবং আপার ব্যাকটাকে কীভাবে হেলদি করা যায়। ওকে, রেডি? ওকে, প্রথমে যে জিনিসটা করবো, লাঞ্জিং মুভমেন্টে থাকবো। ইয়েস, দু পা তখন স্ট্রেট থাকবে, যে পাটা সামনে আছে তার অল্টারনেটিভ হ্যান্ডটা অ্যাক্টিভেট হবে। ওকে, রেডি? ব্রিথ ইন। যখন সে ব্রিথ ইন করছে, ইউ সি দিস লেগ ইজ কামিং ফ্রন্ট, এই হাতটা অ্যাক্টিভ হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, এবং এইখানে হি ইজ বেন্ডিং, ঠিক আছে? কিন্তু খেয়াল করুন, উইথ দ্য স্পাইন, নট উইথ দ্য অ্যাবডোমিনালস। ওকে ওকে, ব্রিথ আউট, ইয়েস, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। ওকে, তারপরে কি করবে, 3 থেকে 5 সেট করার পরে এই অবস্থা থেকে ট্রাই করবে, দিস হ্যান্ড উইল গো আপ 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 আপ, যতটুকু করা যায়, স্ট্রেচার করা যায়, দ্য ফুল বডি টেন্সড। কারণ এখানে যদি আপনি টেন্স না করেন, লোয়ার ব্যাক কিন্তু অ্যাক্টিভেট হবে না, ফুল টেন্স, কিন্তু দিস থিংস উইল গো আপ। ইয়েস, ওকে, ডাউন, ওকে, অল্টারনেট। ইয়েস, ওকে, রেডি, গো। ওকে, 1, yes, go, yes, okay, again, go, again, okay, stay there, okay, good, okay, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ারিয়ার পোজ। ইটস মোর, যেটা জিনিসটা হয়, এটা আপনার লোয়ার ব্যাকটা অনেক বেশিভাবে অ্যাক্টিভ হয় বিকজ ইউ আর স্ট্যান্ডিং। কারণ আমরা জানি যে লোয়ার ব্যাক যাতে ইনজুরি থাকে তাদের মেন সমস্যাটা হয় কিন্তু অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকে, অথবা বসে থাকলে বেশি হয়, দাঁড়িয়ে থাকলে 50% হয়। সুতরাং আমরা দাঁড়ানো অবস্থায় কিছু পোশ্চার করছি, তাহলে যেভাবে একটা কানেকশন ডেভেলপ হচ্ছে উইথ দ্য লেগস, পিট মাসল, উইথ দ্য থাই মাসল, এভরিথিং। এবং যে জিনিসটা হচ্ছে, যেহেতু এটা মানে স্ট্রেচিং অ্যান্ড কন্ট্রাকশন একই সাথে হচ্ছে, একই সাথে ইট ইজ বিকামিং ফ্লেক্সিবল অ্যান্ড স্ট্রঙ্গার। প্রিয় দর্শক, কিডনি রোগে যারা ভুগছেন তাদের কোনো কোনো খাবারে রয়েছে বিশেষ সতর্কতা, আবার কোনো কোনো খাবার তাদের জন্য যথেষ্ট উপকারী। কিডনি রোগীদের বিভিন্ন খাবার নিয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ চলুন শুনি এখনকার আয়োজনে। দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা। তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়।
তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটা থেকে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না, শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। প্রিয় দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। যাদের কানে সমস্যা আছে তারা তেল মিশ্রিত তুলা কানে দিয়ে গোসল করুন, এতে কানে পানি ঢোকার ভয় কমে যাবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: লাংসে যদি সমস্যা হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ফুসফুসে যদি সমস্যা হয় যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, সেক্ষেত্রেও মুখে দুর্গন্ধ আসে। আবার ডায়াবেটিস রোগী থাকলে ডায়াবেটিক পেশেন্টদেরও মুখে প্রচুর দুর্গন্ধ আসে, লিভারের সমস্যা থাকলে হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।